ডিসেম্বর। এই তারিখ শোকের। এই তারিখ মানবতার গতিশীল জয়যাত্রাকে স্তব্ধ করার প্রয়াস। 1971 সালের এই দিনে যা ঘটেছিল তার তুলনা বিশ্ব ইতিহাসেও বিরল। সারা দেশ যখন বিজয়ের আনন্দে উদ্ভাসিত, 16ই ডিসেম্বর যখন জানিয়ে দিল বাংলা নামের দেশটি এখন বিশ্ব মানচিত্রের অংশ, তখনই জনে জনে রটে যায় রায়ের বাজারের কথা, কাটাসুরের কথা। বিজয় দিবসের বাঁধ ভাঙা আনন্দের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ে বুদ্ধিজীবী হত্যার শোক গাথা। প্রকাশ হতে থাকে বুদ্ধিজীবী হত্যার কাহিনী। জানা হয়ে যায় 10 ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত পরিকল্পিতভাবে বাঙালি বুদ্ধিজীবীদের রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ডিসেম্বরের এই হত্যাকাণ্ডের শিকার যারা হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মুনীর চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশা, ইতিহাস বিভাগের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, ডক্টর আবুল খায়ের ও গিয়াসউদ্দিন আহমেদ, ইংরেজি বিভাগের অধ্যাপক রাশিদুল হাসান, শিক্ষা ইনস্টিটিউটের ডক্টর সিরাজুল হক খান, গণিত বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ। সাংবাদিকদের মধ্যে ছিলেন সিরাজউদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, নিজামুদ্দিন আহমেদ, সেলিনা পারভিন। আর কত নাম বলবো। 71-এর সাংস্কৃতিক রাজাকারেরা বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধে সক্রিয় বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করে দিয়েছিল মেজর জেনারেল রাও ফারমান আলীর হাতে। সেই তালিকা অনুযায়ী মুক্তিযুদ্ধের শেষ লগ্নে দেশের সেরা মেধাবীদের ধরে নিয়ে যায় আলবদর বাহিনীর সদস্যরা, নিয়ে যায় মোহাম্মদপুরে অবস্থিত ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে। সেখানে তারা তৈরি করেছিল টর্চার সেল বা নির্যাতন কক্ষ। রহম আলী, 90 বছর বয়সী বৃদ্ধ, সেই সময় মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করেছেন। দেখেছেন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর আল-শামস বাহিনীর নৃশংসতার চিত্র। 71 সালে সিকিউরিটি গার্ড হিসাবে এখানে পালন করতাম, ওই মেন গেটে। এইটা হলো কর্নেল মেজররা থাকতো, তো ওই রাজাকাররা নিয়ে যেত, নিয়ে গিয়া ভালো ভালো মহিলাকে নিয়ে যেত, মেয়ে আর কি, আনিয়া এখানে খুব অত্যাচার করতো। পিছনে রাজাকাররা থাকতো, বুঝলেন। আর ওখানেও নিয়ে মাঝে মাঝে চোখ বাঁধিয়ে নিয়ে সিঁড়িতে পিটাইতো, এখানে পিটাইয়ে মারতো খোলাম না, দমটা রাখতো, কিন্তু গুলি করে মারতো নিয়ে বুদ্ধিজীবীতে রাতের 9টার সময় নিয়ে। বাবুর্চি আছে এখানে পাক করতো, অকাল জিজ্ঞাস করে রাত্রে নিয়ে এখন গুলি করে শেষ করছে। 25শে মার্চ থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত ঘটে যাওয়া নির্যাতন ও হত্যার সেই ভয়াবহ দৃশ্য তাঁর স্মৃতিকে এখনো বিপর্যস্ত করে তোলে। 1971 সালে আলবদর ও আল-শামস বাহিনীর তুলনা চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি ও গেস্টাপো বাহিনীর সঙ্গে। এরাই বুদ্ধিজীবীদের নির্মমভাবে নির্যাতন করে রায়ের বাজারের বধ্যভূমি ও মিরপুরের গোরস্থানে গিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে। গণহত্যা বা জেনোসাইড এই ইংরেজি শব্দটি অভিধানে এসেছে 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী কোনো এক সময়। আইন বিশারদ রাফায়েল লেমকিন এই শব্দবন্ধ তৈরি করেছেন। 1969 সালে দার্শনিক জাঁ পল সার্ত্রে অন জেনোসাইড নিবন্ধে ভিয়েতনামে মার্কিন বাহিনীর যথেচ্ছ হত্যাকাণ্ডের প্রতি ধিক্কার উচ্চারণ করে রাফায়েল লেমকিনের অবদানের কথা উল্লেখ করেছিলেন। গণহত্যা বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে একটা জাতিকে বা একটা সম্প্রদায়কে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করবার জন্য যে হত্যাকাণ্ডটি চালানো হয় বা যে সমস্ত নির্যাতনগুলো চালানো হয়, এগুলো সবই হচ্ছে গণহত্যার অন্তর্গত। আবার এই গণহত্যাকেও কতগুলো বিভাজন করা হয়, যেমন একটা হচ্ছে জেন্ডারোসাইড বলা হচ্ছে, জেনোসাইডের পাশাপাশি জেন্ডারোসাইড হচ্ছে নারীদের উপর নির্যাতনের বিষয়টি। এবং একই সঙ্গে আরেকটি শব্দ, এটা সাম্প্রতিককালে পরিচিত হয়েছে বিশেষ করে বাংলাদেশের গণহত্যার পর, সেটা হচ্ছে এলিটোসাইড, যে এলিটদেরকে হত্যা করতে হবে। এলিটদেরকে হত্যা করার উৎস হচ্ছে যে কি, জাতি যদি বেঁচেও থাকে, সবাইকে যদি হত্যা করা নাও যায়, তাহলে যে মেধাশূন্য হয়ে তারা বেঁচে থাকবে, বিকলাঙ্গ হয়ে সে জাতি বেঁচে থাকে। বিশ্বব্যাপী এই বুদ্ধিজীবী হত্যাও কিন্তু খুব পুরনো একটা প্রথা। একসময় স্প্যানিশ ইনকুইজিশনের নাম করে যারাই একটু প্রতিবাদী ছিল তাদেরকে শুলে চড়ানো হয়েছে। আফ্রিকাতে আপনার খেয়াল আছে কিনা, অ্যাপার্টহেইড সরকার বেঞ্জামিন মোলোয়েজিকে হত্যা করেছিল। স্পেনে গার্সিয়া লোরকাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যাও কিন্তু এই ধরনের প্রক্রিয়ার একটা অংশ। বাঙালি 1971 সালে এসে
লেমকিন সৃষ্ট এই নিষ্ঠুর শব্দটির মুখোমুখি হল। জেনিস শব্দটি গ্রিক, যার অর্থ গোষ্ঠী বা জাতি। সাইড শব্দটি লাতিন, অর্থ হত্যা। এ দুটো শব্দ মিলেই জেনোসাইড। বিংশ একবিংশ শতাব্দী এরকম বেশ কিছু গণহত্যা দেখেছে। 20 শতকের শুরুর দিকে আর্মেনিয়ায় চলেছে গণহত্যা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার জনগণের উপর এ ধরনের নৃশংসতা চালিয়েছে নাৎসিরা। নাৎসিদের চালানো ইহুদি নিধন যজ্ঞের কথাও কারো অজানা নয়। চীনের নাংকিংয়েও চলেছে গণহত্যা, রুয়ান্ডায় চলেছে গণহত্যা, গণহত্যা চলেছে কম্বোডিয়ায়। এই তো কিছুদিন আগেও গণহত্যা চলেছে সার্বিয়ায়, ইরাকেও চলেছে গণহত্যা। বাংলাদেশে চালানো গণহত্যার মাত্রার দিক ছিল ভয়াবহ। মাত্র 9 মাসে হত্যা করা হয়েছে 30 লক্ষ বাঙালিকে। আমরা আজ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে কথা বলছি। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদরেরা। 1971 সালের 25শে মার্চ গণহত্যা শুরু হওয়ার পরে 9 মাস ধরে পাকিস্তানের সামরিক বাহিনী সারা দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। কিন্তু চিহ্নিত করে সারা দেশে বিশিষ্টজনদের হত্যা করা, এ কাজটি করেছে তাদের যারা দোসর, যারা রাজাকার, আলবদর, আল শামস বা শান্তি কমিটির সদস্য হিসাবে এই কাজটি তারা করেছে। এবং তার চূড়ান্ত রূপটি আমরা দেখেছি 13-14 ডিসেম্বর 1971 সালে। পাকিস্তানি কর্তৃপক্ষের কেউ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায় নিজের কাঁধে নিতে চায় না। কিন্তু ইতিহাস আমাদের সামনে ভুল পাতা খুলে দিচ্ছে না। ইতিহাসের পরতে পরতে রয়েছে এই নির্লজ্জ হত্যাকাণ্ডের প্রমাণ। সারা দেশ থেকে আমরা খবর পেয়েছি প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে নিয়ে একজন ডাক্তারকেও তারা খুন করেছে। 14 ডিসেম্বর পরিকল্পিত উপায়ে তারা হত্যাকাণ্ড শুরু করেছিল। আর কয়েকটা দিন পেলে আমার তো মনে হয় যে আমাদের অনেক অনেক গুণী মানুষকে আমরা হারাতাম। আপনারা অবশ্যই জানবেন যে রাও ফরমান আলীর সাথে বসে এই তালিকাটা স্থির করেছে তারা, এবং সেই তালিকা দেখলে বোঝা যাবে যে তারা চেয়েছে যে বাংলাদেশটা তার স্বাধীন হোক, এটি ঠেকানোর উপায় নেই, কিন্তু দেশটা যেন মেধাশূন্য হয়। প্রতিটি ক্ষেত্রে যারা সেরা মানুষ, যারা স্বাধীনতার সপক্ষে, তাদেরকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল। জেনারেল নিয়াজি এবং জেনারেল রাও ফরমান আলী লিখেছেন তাদের স্মৃতিকথা, কিন্তু তারা বুদ্ধিজীবী নিধন যজ্ঞের সঙ্গে তাদের জড়িত থাকার কথা বেমালুম চেপে গেছেন। কিন্তু হামিদুর রহমান কমিশনের প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠে বুদ্ধিজীবী নিধন যজ্ঞের সঙ্গে জড়িত ছিল এই 2 জেনারেল। 9 অথবা 10 ডিসেম্বর রাতে নেয়াজি, রাও ফরমান আলী ও 14 ডিভিশনের প্রধান মেজর জেনারেল জামশেদ বুদ্ধিজীবী প্রসঙ্গ নিয়ে বিশেষ সভা করেছেন। এই সভার কথা স্বীকার করেও এই জেনারেলরা নিজের পক্ষেই সাফাই গিয়েছেন। তাদের সংকেত পেয়ে আলবদর, আল শামস বাহিনী ঝাঁপিয়ে পড়ে দেশের সেরা সন্তানদের হত্যা করার জন্য। বেছে বেছে দেশের কৃতি সন্তানদের হত্যা করার উদ্দেশ্য দেশকে মেধাশূন্য করা। এই পরিকল্পনাটা কার্যকর হওয়ার ফলে অন্তত প্রথম 10 বছর বাংলাদেশকে একটা সংকটের মধ্যে দিয়ে যেতে হয়েছে। উপযুক্ত লোক দেশ গঠনের জন্য যাদের প্রয়োজন ছিল তাদেরকে আমরা হারিয়েছিলাম। এবং আজও যদি আমরা বিবেচনা করি, ফিরে তাকাই দিনগুলির কথা, এই ধকলটি কিন্তু এখনও আমরা সম্পূর্ণভাবে নির্মূল করতে পারিনি। আজও এই সমস্যাটা নানা সকল ক্ষেত্রে রয়ে গেছে। একজন মনির চৌধুরী 52 সালের ভাষা আন্দোলনে রেখেছেন ভূমিকা। 53তে তাঁর লেখা কবর নাটকটি ভাষা আন্দোলনের ছাত্র হত্যা নিয়ে এক অনন্য দলিল। সংস্কৃতির অগ্রনায়কদের একজন তিনি। আমার বাবা শহীদ মনির চৌধুরী, তাকে ধরে নিয়ে যাওয়া হয় 14 ডিসেম্বর। আমি তখন অনেক ছোট, আমার তখন 4 বছর বয়স, কাজেই আমার স্মৃতিতে সেই দিনটির কথা তেমন কিছু মনে নেই। আমি যেটুকু জানি সেটুকু আমার মার কাছ থেকে শুনে, আমার চাচা যিনি সে সময়ের একজন প্রত্যক্ষদর্শী। 13 তারিখ থেকে কারফিউ চলছিল এবং আমরা তখন থাকছিলাম আমাদের সেন্ট্রাল রোডে আমার দাদির বাড়িতে। বেলা তখন প্রায় 1টার দিকে। আমার বাবা তখন গোসল করেছেন, খাবেন, এরকম সময় লোহার গেটটি ঝাঁকালো এবং খোলার জন্য বলছে এরকম। তো দোতলার জানলা থেকে আমার মা দেখতে পেলেন যে গেটের পাশে একটি বাস দাঁড়ানো, বাসটির উপরে পাতা বেছানো
এবং কাঁচের মধ্যে কাদা লেপা এবং এটি সাইড করে রাখা রয়েছে এবং দুটি ছেলে গেটের কাছে দাঁড়ানো। সে সময় আমার চাচা এগিয়ে যান, গেটের শব্দ পেয়ে গেটের কাছে যান এবং আমার মেজো ভাইকে ডাকেন, মিশুককে ডেকে বলেন চাবি দেওয়ার জন্য, খোলার জন্য কারা এসছে। তো তারা তখন প্রথমে মনে করে আমার চাচাকেই, যে তিনি মুনির চৌধুরী। জিজ্ঞেস করেন, স্যার আপনি মুনির চৌধুরী? তখনই বলেন যে না, আমার ভাই মুনির চৌধুরী। তখন বলে যে ঠিক আছে, ওনাকে একটু ডেকে দিন। তারপর আমার চাচা ভেতরে এসে আমার বাবাকে ডেকে নিয়ে যান। আমার মাও তখন একটু শঙ্কাবোধ করছিলেন, আমার বাবাকে একটু যেতে নিষেধ করলেন, কিন্তু তারপর আমার বাবা বললেন যে ঠিক আছে দেখি কি বলে, যাই। আমার চাচা তখন গেটের কাছে যান এবং আমার বাবাও যান। তখন বাবা যখন ওদের জিজ্ঞেস করেন কী ব্যাপার, ওরা তখন বলে স্যার আমাদের সাথে একটু আসতে হবে। এখানে আমি একটু খুব স্পষ্টভাবে বলতে চাই, যারা তখন কথা বলেছে এটা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শোনা যে তারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলেছে, কাজেই তারা পাকিস্তানি ছিল না। যখন আমার বাবা জিজ্ঞেস করেছেন যে তোমাদের সাথে ওয়ারেন্ট আছে, ওরা বলেছে আছে, কিন্তু বলার সাথে সাথেই একটি ছেলে আমার বাবার পেছনে এসে দাঁড়ায়। তাদের দুজনের হাতেই বন্দুক ছিল এবং একজন আমার বাবার পেছনে বন্দুকটি ঠেকায় এবং তাকে তখন তাদের সাথে যেতে বলে। এই যে ধরে নিয়ে যাওয়া হলো, এরপরে কিন্তু তিনি আসলে নিখোঁজ। আমরা কখনো তার মৃতদেহ পাইনি, বা তিনি কোথায় শায়িত আছেন বা বেঁচে আছেন, জীবিত আছেন, এটাও আমরা কখনো জানতে পারিনি। তবে ধারণা করা হয় যে হয়তো ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছিল ওনাকে, ওনার মতো আরও অনেক বুদ্ধিজীবীকে, এবং নির্যাতনের পর তাদেরকে হয় সেখানে হত্যা করা হয় অথবা রায়েরবাজার বধ্যভূমিতে নিয়ে গিয়ে হত্যা করা হয়। সিরাজউদ্দিন হোসেন বাংলাদেশের সাংবাদিকতার জগতে একজন উজ্জ্বল নক্ষত্র। যখন ভীষণ রকমভাবে অনিশ্চয়তা চতুর্দিকে, দেশে কারফিউ, রাতে ব্ল্যাকআউট, কেউ কাউকে বিশ্বাস করে না, কে মুক্তিযুদ্ধ পক্ষের কে বিপক্ষের, কে কার হয়ে কাজ করছে, এমন একটা পরিস্থিতিতে যখন সকলে প্রাণ হাতে নিয়ে সময় কাটাচ্ছে, তার মধ্যে সিরাজউদ্দিন হোসেন নানাভাবে তখন তার যে রিপোর্টিং, সেখানে একটি বিষয় প্রকাশ করার চেষ্টা করছিলেন যে যে যুদ্ধটি হচ্ছে বা যা করা হচ্ছে সেখানে পাকিস্তানি শাসকবর্গ কিভাবে এই যুদ্ধটা চাপিয়ে দিয়েছে এবং বাঙালির যে দাবি, প্রাণের দাবি, সেটিকে তারা মেনে নিচ্ছে না। তো সেই সময়ে 10ই ডিসেম্বরে আব্বা তখন এতদিনে বলে তার একটা শেষ সম্পাদকীয় লিখলেন, যেখানে উনি খুব কড়া ভাষায় জাতিসংঘ এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে লেখেন। তা রাত 3টার দিকে আমাদের যে এমন এক সদর দরজা, সেখানে কড়ানার শব্দ হয়। আমার মেজো ভাই শাহিন রেজানুর, সে ওই ড্রয়িং রুমেই ঘুমাতো, ওনার সঙ্গে বাড়িওয়ালার যে শ্যালক উনিও ছিলেন। তো ওই অবস্থায় দরজা নক করার সাথে সাথে আমার শাহিন ভাই লাফ দিয়ে উঠে গেছেন, তা সাথে সাথে দরজাটা খুলেছেন। দরজা খুলতে না খুলতেই তখন হ্যান্ডস আপ এমন একটা চিৎকার এসছে। তা আধো বাংলা আধো উর্দুতে তারা একটু কথা বলার চেষ্টা করছে, ভাঙা ভাঙা ইয়েতে। আম্মা যেই দরজা খুলেছে আর আব্বাকে ডাক দিয়ে, তা আব্বা স্যান্ডো গেঞ্জি পরা, একটা লুঙ্গি পরা অবস্থায়, তা পাঞ্জাবিটা যখন আলনা থেকে নিতে যাচ্ছেন তখন ওরা ঘরে ঢুকে গিয়ে হ্যান্ডস আপ করে। তো এগুলো চকিতেই তখন আব্বাকে খালি এটা বলেছে যে আমাদের সাথে বাইরে আসো, এই ধরনের একটা কথা। এদেশের সাংবাদিকতা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, সেই সময়ের সিনিয়র মোস্ট বার্তা সম্পাদক সিরাজউদ্দিন হোসেন একটা লুঙ্গি, একটা স্যান্ডো গেঞ্জি পরে, হাতের টর্চটা খোকা যিনি তার হাতে দিয়ে ওই অন্ধকারে মিলিয়ে গেল। আমি চিকিৎসা পেশার হিসেবে বলতে পারি যে ধরুন ডক্টর ফজলে রাব্বি সে সময় হাতে গোনা কয়েকজন হৃদরোগ বিশেষজ্ঞ একমাত্র ছিলেন, এবং তার অনুপস্থিতিতে বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার একটা বড় শঙ্কার সময় গেছে। ডাক্তার আলিম চৌধুরী পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চল শাখার সভাপতি ছিলেন, এবং তিনি এবং ডক্টর রাব্বি যদি জীবিত থাকতেন তবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং ছাত্র পেশাজীবী সংগঠনের অবস্থাটি সম্পূর্ণ ভিন্ন রূপ হতো বলে আমার ধারণা হয়। আমাদের নিচের তলায় থাকতো মাওলানা আব্দুল মান্নান। এই আব্দুল মান্নান আল বদরের অর্গানাইজার ছিল, সে নিজেই এটা বলেছে। 1971-এর 15ই ডিসেম্বর বেলা 4:30টার সময় পিলখানায় ভারতীয় মিগ বোমা ফেলছিল। আমরা বসে বসে দেখছিলাম
তখনই একটা গাড়ির শব্দ শুনলাম। আমি দাঁড়িয়ে দেখি একটা কাদা লেপা মাইক্রোবাস এসেছে। 30-35 মিনিট পরে প্রচণ্ড শব্দ, বলছে পরিষ্কার বাংলায়, দরজা খুলুন, দরজা খুলুন। আমি জিজ্ঞেস করলাম আমার স্বামীকে কি করব। তিনিও খুব ঘাবড়ে গেলেন, তার মুখটা কালো হয়ে গেল একেবারে। তিনি বললেন যে খুলে দাও। কথা বলে ছুটে নিচে নামতে গেলেন। আমি থামালাম, বললাম যে কোথায় যাও? তিনি বললেন যে আমি মান্নানের কাছে যাই, তিনি তো আমাকে বলেছেন যে আপনি আমার বিপদের দিনে আমাকে আশ্রয় দিয়ে আমার পরিবারকে রক্ষা করেছেন, আপনার কোনো ভয় নেই। তখন ছুটে তিনি গেলেন, যে দরজায় প্রচণ্ড শব্দ করলেন, বললেন মৌলানা সাহেব দরজা খুলুন, দরজা খুলুন। সে খুললো তো নাই, ভেতর থেকে বলল আপনি যান, আমি আছি। ওপরে আবার উঠতে নিলেন, ততক্ষণে ওই আলবদরটা ঢুকে গেছে। ওই বন্দুকের নলের মুখে ওকে বের করে নিয়ে গেল। আমি তখন দৌড়ে ওই মান্নানের কাছেই গেলাম। তখন দরজাটা খোলা, ওর মাঝখানের দরজাটা। আমি বললাম যে মান্নান সাহেব দেখেন, আমার স্বামীকে কারা ধরে নিয়ে যাচ্ছে, আপনি একটু প্লিজ দেখুন। অনেকবার বললাম দেখুন, কিন্তু উনি একটা কথাও বললেন না, চুপ করে থাকলেন। আমি গাড়ি ছাড়ার শব্দ শুনলাম। গাড়ি যখন চলে গেল, সে বলল যে ঘাবড়াবেন না, ওরা আমার আলবদরের ছাত্র, ওরা নিয়ে গেছে, ওরা ডাক্তার ফজলে রাব্বিকেও নিয়েছে। এই কথাটা সে তার কাছ থেকে, মুখের থেকেই শুনলাম। এবং ডাক্তার ফজলে রাব্বির লাশও একই সঙ্গে আলিমের সঙ্গে বদ্ধভূমিতে ছিল, তার মানে দুজন একই গাড়িতে ছিল। আমার বাবা ছিলেন পূর্ব দেশের সাংবাদিক। তো পূর্ব দেশের সাংবাদিক থাকাকালীন আব্বা সবসময় ইয়ের পক্ষে ছিলেন, স্বাধীনতার পক্ষে। এই যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের মধ্যে সবসময় পাকিস্তানিদের বিরুদ্ধে কথা বলা এবং পাকিস্তানের বিরুদ্ধে সবসময় মুক্তিযোদ্ধাদের সপক্ষে কথা বলা, এসব সবসময় উনি অফিসে এই আলোচনা করতেন। তো ওই অফিসেই ছিলেন মঈনুদ্দিন, যিনি মানে রাজাকার নামে খ্যাত এখন। তা ওই মঈনুদ্দিনকে চাকরিও দিয়েছিলেন আব্বা নিজেই। পূর্ব দেশের সাংবাদিকরা আব্বাকে বলতেন যে আপনি এখান থেকে পালিয়ে যান, সবাই চলে যাচ্ছে, আপনি চলে যান। বাবা বলতেন যে আমার বাসায় হচ্ছে 80 বছরের বুড়ো থেকে আরম্ভ করে 9 মাসের শিশু আছে, আমি কেমন করে বাসা থেকে চলে যাই। তা এর জন্য উনি যাননি কখনো। তারপরেও হয়তো আমি যা শুনেছি যে 11 তারিখে উনি চিন্তাভাবনা করছিলেন যে চলে যাবেন 11 ডিসেম্বর। তো সেই দিনই ভোরবেলা আমার বাবাকে ধরে নিয়ে যায়, ওই ইয়ে থেকে আসে, ওরা আর্মিরা প্রথমে আমার নানার বাড়িতে আসে, এসে আমার বড় মামাকে নিয়ে আব্বার বাসা যায়, যে বলে যে এরকম আমার আব্বা হচ্ছে আমার ছোটো ভাইকে কোলে নিয়ে বারান্দায় হাঁটছিল ভোরবেলা ফজরের সময়, আমার দাদা নামাজ পড়ছিলেন। তা বলে যে এরকম আপনার আইডেন্টি কার্ডটা আমরা একটু চেক করবো, আপনাকে আমাদের সাথে একটু অফিসে যেতে হবে বলে ওনাকে নিয়ে যায়। আমার মামাকে ওখানে রেখে যায় যে আপনারা যাওয়ার দরকার নেই। তারপর ওনাকে আর অফিসেও পাওয়া যায়নি। আমার আব্বাকে হচ্ছে যখন নিয়ে যায়, তারপর হচ্ছে আব্বার যে কলিগ আলী আকবর, ওনারা পরে জানায় যে মঈনুদ্দিন যিনি, সে হচ্ছে ওই লিস্ট করেছিল, মানে আর্মিদের কাছে লিস্ট দিয়েছিল। তো তখন আমরা বারবার আমরা হচ্ছে ওই ইয়ের কাছে যায়, আমার চাচারা, তারপর ওই আলী আকবর আব্বার কলিগরা যায়, মঈনুদ্দিনকে পরে বলে যে এরকম তোমরা যেভাবেই হোক মোস্তফাকে ইয়ে করো। তো মঈনুদ্দিনের অ্যাটিটিউড দেখে যেটা মনে হয়, মঈনুদ্দিন যে ততক্ষণে মঈনুদ্দিনের করার কিছু ছিল না, ততক্ষণে হয়তো মেরে ফেলেছিল। এই মানুষদের হত্যা করে দেশের মেধাকে ওরা পাঠাতে চেয়েছিল রসাতলে। কিছুটা হয়তো সফল হয়েছে দুর্বৃত্তের দল, কিন্তু তারা সংস্কৃতি ও দেশপ্রেমের যে বীজ বুনে গিয়েছেন, সে বীজ কি একদিন বৃক্ষে রূপান্তরিত হবে না? এই আমাদের যারা উজ্জ্বল জ্যোতিষ্ক কিছু ছিলেন, তাদের চলে যাওয়ায় আমাদের অবশ্যই একটা বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। কিন্তু তারা কিন্তু একাধিক মানুষ শিক্ষক ছিলেন। ডাক্তার যিনি ছিলেন, তিনি তার সহকর্মী তৈরি করে গেছেন, শিক্ষকরা তাদের ছাত্র তৈরি করে গেছেন। একজন শিক্ষক কিন্তু তখনই সফল যিনি তাকে তার সমান ওঠার বা তাকে অতিক্রম করার মতো কিছু শিক্ষক যে ছাত্র তৈরি করে যাবেন, সেটি কিন্তু তারা করেছে। ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, আস্তে আস্তে সেই শূন্যতাটাকে আমরা পূরণ করার চেষ্টা করছি। অবশেষে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার শুরু হয়েছে।
বাংলাদেশে সংগঠিত এই হত্যালীলার বিচার হতেই হবে। যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ কখনো তামাদি হয় না। ভাবতে ইচ্ছা করে যে যুদ্ধাপরাধীদের বিচার হবে, এটা ইচ্ছা করে ভাবতে। এতদিন তো ভাবারও স্কোপ ছিল না। এখন যখন দেখছি যে না হচ্ছে, একটু একটু হচ্ছে, তখন মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো হবে। ইচ্ছাটা জাগছে যে হ্যাঁ যুদ্ধাপরাধীদের বিচার আমি দেখে যেতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই আমরা চাই যে যারা সত্যিকার অর্থে দোষী তাদের যেন শাস্তি হয়, কিন্তু সেটির একটি পদক্ষেপ আমরা যেন বিশ্বাস করতে পারি যে হ্যাঁ এই পদক্ষেপটি চলছে বা চলবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যুদ্ধাপরাধীদের বিচার যদি না হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকবে না। মূলত যে জঘন্য নৃশংসতা তারা করেছে বা যে সমস্ত হত্যাকাণ্ড বা যে সমস্ত অপরাধের সঙ্গে তারা জড়িত ছিল, এই অপরাধের বিচার হওয়া দরকার। কারণ এর যদি বিচার আমরা না করতে পারি জাতি হিসেবে, তাহলে ভবিষ্যতে আবারও এর পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনাগুলো থাকবে। যে সত্যটা লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, ডিস্টর্ট করার চেষ্টা করা হয়েছে, এই আজকে তরুণ প্রজন্ম এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার নতুন করে জানতে পারছে যে ৭১ সালে আসলে কি হয়েছিল, কিভাবে হয়েছিল। এবং এটাই আসার জায়গা যে শাহবাগ চত্বরও সেই সত্যটাকেই তুলে ধরেছে সারা দেশব্যাপী। সেটা হলো যে আসার জায়গাটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাওয়ার দিকেই আগাচ্ছে। শুধুমাত্র বাঙালি হওয়ার অপরাধে হত্যার শিকার হয়েছে লাখো মানুষ। বাঙালি সংস্কৃতি ও দেশপ্রেমের পুরোধা ব্যক্তি হওয়ার অপরাধে শহীদ হয়েছেন বুদ্ধিজীবীরা। শহীদ পরিবারগুলোর এই রক্ত হয়তো কোনোদিন শুকাবে না, কিন্তু বিচার হতে হবেই। এরকম অপরাধের বিচার না হলে তা হবে পরবর্তী প্রজন্মের কাছে কুদৃষ্টান্ত স্থাপন। জাতি হিসেবে তা লজ্জার। বাংলাদেশের মানুষ সেই লজ্জা থেকে মুক্তি চায়। যে পরিবারগুলো স্বজন হারানোর বেদনা বহন করে চলেছেন, তাদের প্রতি সান্ত্বনার বাণী উচ্চারণ করার কোনো উপায় নেই। তাদের সেই হতাশ্বাস ও প্রগাঢ় বেদনার কাছে নতজানু হয়ে আমরা বলবো, আর কাউকে যেন স্বজন হারানোর মতো ভারী বোঝা বহন করতে না হয়। আর কখনো যেন পৃথিবীর কোনো প্রান্তেই মানুষরূপী পিশাচেরা মানুষ হত্যার খেলায় মেতে না ওঠে। মানুষ যেন মানুষকে বিশ্বাস করতে পারে, মানুষ যেন মানুষের সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করতে পারে, মানুষ যেন মানুষ হয়।